বাসস্থানটা হচ্ছে আমাদের, মানে আমি যেহেতু আমাদের বংশে সেদিন আমাদের বলবো সবসময়, আমাদের মানে আমার ঠাকুরদাদার নাম হলো নদিয়া চাঁদ সরকার। তারপরের জন হলো দরিদ্র ভঞ্জন, ওনার কেউ সরকারি করতো না, শুধু আমাদের পরিবারে ওই আমার ঠাকুরদাদা নদিয়া চাঁদ, তারপরে বড় জেঠা, এবং তারপরে আমাদের সরকার, এই তিনজনই শুধু কবিগান করেছে, আর কেউ কবিগান করে নাই। এবং কবিগানের প্রতি মোটামুটি একটু ভীত শ্রদ্ধা হয়েই এটা ত্যাগ করেছে। সেই ইতিহাসগুলো পরে বলবো, সেটা আপনার মধ্যে থাকা দরকার হবে যে কবিগানের এত বড় একটা পরিবার কেন কবিগান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তার একটা ইতিহাস আছে। তাহলে 6 ছেলে, এক বড় রাজেন্দ্রনাথ সরকার, পরে হলো কুঞ্জ বিহারী, তারপরে দরিদ্র ভঞ্জন, তারপরে গঙ্গাচরণ, তারপরে একজন ছিল দরিদ্র ভঞ্জনের পরে একজন ছিল পেয়ারি মোহন। এই পেয়ারি মোহন সংসার টংসার করে না, উনি সন্ন্যাসী হয়ে চলে যান পুরীতে, এবং সেখানে 26 বছর বয়সে মারা যান। সেজন্য তার ইতিহাসটা আর আমার পরিবারের সাথে তেমন আসে নাই, খুব ছোট বয়সে উনি চলে গেছিলেন। তারপরে গঙ্গাচরণের পরে গৌরপ্রিয় সরকার। গৌরপ্রিয় সরকার হচ্ছে আমার বাবার নাম, ছোট উনি সবচেয়ে ছোট। আর ওনার ছিল 2 বোন, সবচেয়ে বড় একজন বোন ছিল, তার নাম ছিল কৌমারী, এবং তারপরে আমার বাবার জাস্ট আগে একজন ছিল, ওনার নামটা আমি দেখি খুঁজে যদি পাই তাহলে বলবো, কিন্তু আমি এই ওনার নামটা খুঁজে পাই নাই। আমি আমার ওই ইন্ডিয়াতে যারা আছে ওদেরকে বলেছি যে নামটা যদি মনে থাকে যেন বলে, এটা একটু ই করে রাখেন। তাহলে এই 6 ভাই এবং 2 বোন। আচ্ছা, এখন বলি বাসস্থান সম্বন্ধে। আমাদের অরিজিনাল এই দিকে বাড়ি ছিল, আগে তো অনেক দূর থেকে, মানে যশোরের ওদিক কোথায় জানি ছিল বাড়ি, ওখান থেকে আস্তে 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 এই যে ঘোনাপাড়া, যেটা বর্তমান এই যে এই ঘোনাপাড়া ছিল আমার ঠাকুরদাদার বাবার বাড়ি। ঠাকুরদাদার বাবার নাম সম্ভবত, আমি এটা আপনাকে চারটাই দিব, সম্ভবত দশরথ বা এরকম কিছু একটা ছিল। কারণ যেহেতু আমি তো খুব ছোট, আমি সমস্ত ইতিহাসটা জেনে রাখতে পারি নাই, এজন্য আমার কথাবার্তার মধ্যে অনেক গ্যাপ থেকে যাবে। তারপরে ওই আমার ঠাকুরদাদা ছিল নদিয়া চাঁদ সরকার, ওনার ভাইদের সাথে জমি জমা সংক্রান্ত একটি বিরোধ উপস্থিত হয়, এই যেটা হয় আর কি, ভাইরা জমি ভাগাভাগি নিয়ে অনেক হয় না, হয়তো কোনো একটা নিচে কোনো বিলান জমি থাকলো, আবার বাড়িতে কিছু জমি থাকলো, এই যে ভাগের সময় যে গন্ডগোল হয়, এই গন্ডগোলের কারণে আমার ঠাকুরদাদা নদিয়া চাঁদ সরকার উনি ওই বাড়ি ত্যাগ করেন। ওনার বাবাকে বললেন যে বাবা, আমি এই বাড়িতে আর থাকবো না, আমার সম্পত্তিও আর নেব না, অন্য ভাইদেরকে তুমি ভাগ বাটোয়ারা করে দাও, তারা সুখে শান্তিতে বাস করুক। উনি সমস্ত জমি ছেড়ে কেড়ে দিয়ে এই মোল্লাহাটের পাশে বইঝাঁকি গ্রাম, এইখানে ছিল ওনার মামা বাড়ি, পোদ্দার বাড়ি, এবং ওনার মামাতো ভাইয়ের নাম ছিল বনমালী পোদ্দার, কিন্তু তার বাবার নাম যে কি ছিল সেটা আর আমরা কেউ স্মরণে আনতে পারিনি, বলতেও পারবো না। অর্থাৎ নদিয়া চাঁদের মামার নাম কি জানি না, তবে মামাতো ভাই আমি তাকে দেখেছি, বনমালী পোদ্দার। ওইখানে গিয়ে মামাকে বলে যে মামা, আমি তো বাড়ি ছেড়ে চলে আসছি। কি কারণে? বলে যে এই জমি জমা নিয়ে গন্ডগোল, আমার এগুলো ভালো লাগে না, এখন তুমি যদি আমার একটু থাকতে আশ্রয় দাও, আমি তোমার এখানে থাকি। তো বলছে ঠিক আছে বাগিনে, আসছিস থাক। ওই ওনার মামা বাড়িতে বারান্দায় একটা আলাদা জায়গা করে দিল, এখানে থাক তুই, আর কাজকর্ম করবি তোর মতো করে তুই। তখন ওই বড় যে কাজ করতো বা অন্যান্য যা সমস্ত কাজ করতো আর কি। তখন নদিয়া চাঁদ সরকারের একটা গুণ ছিল, উনি ভালো কবি ছিলেন। তার কাছে যেন কবি শেখে নেন সেটা আমি জানি না, তার কাছে যেন কবি শিখেছেন। এবং ওই যে সার, আগে একসময় সার রচনা করতো, ধানের সার, পানের সার। এমনকি ওনার আর একটা গুণ ছিল, উনি ফার্সি ভাষায় জানতেন। সেই সময় তো ফার্সি ভাষায় অনেক দলিল দস্তাবেজ এগুলো ছিল, এমনকি এই যে অনেক মুসলমানদের বাড়িতে বিয়ে টিয়ে এগুলো, সেই সব ক্ষেত্রেও ওই অনেকে তো বুঝতো না, ওনাকে ডাকতো শেষে। এই জন্য ওনার একটা টাইটেলও ছিল মুন্সি নদিয়া চাঁদ সরকার। এই টাইটেল গুলো মানে অনেক কবি হওয়ার পরে এই টাইটেল গুলো আস্তে আস্তে এটা মুছে গেছে। তারপর অনেক কবি আস্তে আস্তে মোটামুটি ওখানে বিভিন্ন জায়গায় কাজ করতেন, কাজ করার ফলে তারপরে কিছু অর্থ হইলো। অর্থ হওয়ার পরে মামা বাড়ির পাশেই, একেবারে মামা বাড়ির পাশে একটা জমি কিনলেন, জমি কিনে রেখে দিলেন যে এখানে ভবিষ্যতে হয়তো বাড়ি করবেন। এর মধ্যে
ওনার কবিজ্ঞানে বেশ হলো, প্রসার হলো, ভালো কবি হয়ে উঠলেন। এবং মনে রাখতে হবে আপনার যে সেই সময় কবিটা কিন্তু বর্তমানে কবির মতো কবি ছিল না। সেই সময় কবিটাকে বলা হতো লাল কবি, অর্থাৎ প্রচুর মানে মানে গালাগালি আর কি, বিশ্রী ভাষায় গালাগালি হতো। সেটা কোনো বাড়িতে হতো না, ও ফাঁকা মাঠে হতো। কোনো বাচ্চা এবং মেয়েদের সেখানে যাওয়া নিষেধ ছিল এমন পরিমাণে। এবং এই নদীচাঁদ সরকার এত বেশি পরিমাণে বিরুদ্ধ পক্ষকে গালাগালি করতে পারতো যে ওনার সামনে কেউ টিকতে পারতো না। এবং ওনার আর একটা নাম ছিল নদিয়া পাঠা, নদিয়া পাঠা ওনার নাম ছিল। তাহলে ওনার আগের একটা টাইটেল হলো মুন্সি নদীচাঁদ, আর ছিল নদীচাঁদ পাঠা। কিন্তু উনি এই সরকার টাইটেলটা কিন্তু ওনার থেকে আসে। ওনার বাবার যারা পূর্বপুরী যারা, তারা কিন্তু ছিল বিশ্বাস, বিশ্বাসের আগে ছিল মন্ডল, তার আগে ছিল বর, এইভাবে ধাপে ধাপে বদলাই আসে আর কি। উনি কবিগানে সরকারি করতে করতেই বংশের টাইটেলটা সরকার হয়ে যায়। এবং ওনার জ্ঞাতি গোষ্ঠী যারা, তারা অনেকে এই সরকার টাইটেলটা গ্রহণ করে, অনেকে আবার বিশ্বাস টাইটেল গ্রহণ করে ওনার থেকে। তারপরে এদিকে এই যে দুর্গাপুরের, আচ্ছা, এই দুর্গাপুরে ছিল আনন্দ সরকার এবং তার ভাইয়েরা। আনন্দ সরকারের ছেলে হরিবর, আর ওনার ভাইয়ের ছেলে ছিল মনোহর, হরিবর সরকার, মনোহর সরকার। এই হরিবর সরকারই কিন্তু ওই যে মানে হরিলীলামৃতের কিছু রচনা করেছে। এই আনন্দ সরকারও কবিগান গাইতো, ওরাও কবিগান গাইতো। এই যে হরিবর, মনোহর, এই মনোহর সরকারই কিন্তু আমার মনে রাখতে হবে যে এই মনোহর সরকার ছিল রাজেন্দ্র সরকারের গুরু, কবির গুরু। আর সেটা পরে আসতেছি, সেটা হলো তো তো এরপরে তো নজরুলচাঁদের জন্য, নজরুলচাঁদ কবি হলো, তারপরে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো মামারা, কোথায় বিয়ে করবে। তা সবাই মনে করলো যে আনন্দ সরকার একটা মেয়ে আছে, ভালো মেয়ে। আনন্দ সরকারের কিন্তু আবার মানে প্রথম পক্ষর স্ত্রী মারা যায়, সেই পক্ষে এই দুই ভাই বোন, মানে আনন্দ সরকারের এই হরিবর এবং এই মন্দাকিনী, আমার ঠাকুর দিদির নাম। এরপরে উনি আবার পরে বিয়ে করেন, সেই পরিবারে অবশ্য অন্য ছিল, তাদের নামটা আমার এখানে আমরা মনে রাখি নাই। যে কারণে সবাই মনে করলো যে এই মেয়েটা যদি রাজনের সাথে বিয়ে দেওয়া যায়, মানে নদীচাঁদ সরকারের সাথে বিয়ে দেওয়া যাতে ভালো হয়। সবাই বললো যে মেয়েটাকে বিয়ে দাও। তো বলছিল যে ও তো বাড়ি ঘর ছাড়িয়ে গেছে, বাড়ি টাড়ি নাই, ওর তো ঘর বাড়ি নাই, জমি জমা নাই, ওর একসাথে বিয়ে দিব, মেয়ের খাওয়াবে কি। তো বলছে না, ও খুব ভালো কবি, ও মানে বায়না টানা হয়। তো বলে যে কেমন কবি, কবি থেকে। তো বলছে হ্যাঁ কবি, আপনি ওর সাথে গাইতে পারেন, গাইয়ে দেখতে পারেন। তখন উনি রাজি হলো না, কিন্তু ওনার ছেলে হরিবরের সাথে কবির পাল্লা হয়। তো কবির পাল্লা হরিবর ঠকে যায়, ঠকে গিয়ে মেয়ে বোনকে বিয়ে দেয় আর কি। সেই হলো বিয়ে হয়ে গেল ওখানেই। তখন ওই বৈজাগিতেই বাড়ি করে, সেই বাড়ি করে ওখানেই এই 6 ছেলের জন্ম ওখানেই হয়, ওই মামা বাড়ির পাশে যে বাড়িটা করে সেই বাড়িতেই। এবং এই 6 ছেলের এই প্রাথমিক যে লেখাপড়া, যেটা মানে যারা রাজেন্দ্র সরকারের যে এত উচ্চাঙ্গের কবি, কিন্তু তার লেখাপড়াটা তার মায়ের হাতেই, ওই মায়ের বারান্দায় ক্লাস 3 পর্যন্ত, মানে আনুষ্ঠানিক যে শিক্ষা সে তার ক্লাস 3 পর্যন্ত পড়েছিলেন, সবাই ওখানেই পড়েছিলেন। পরে আর অন্য কোনো ভাই পড়াশোনা করে না, শুধু আমার বাবা, মানে ছোট গৌরপুর সরকারকে সবাই মনে করলো যে ওরে আমরা লেখাপড়া শিখাবো। ততদিনও তো দারিদ্র দশাটা কেটে গেছে। তারপরে বাবাকে স্কুলে পড়াইছিল, কলেজে পড়াইছিল, শান্তিনিকেতনে পাঠাইছিল, কলকাতা পাঠাইছিল, অনেক জায়গায় পড়াশোনা করেছিল। কিন্তু অন্য কোনো ভাইয়েরা আর লেখাপড়ার সুযোগটা পায় নাই। ওই বৈজাগিতে থাকা অবস্থা আস্তে আস্তে রাজেন্দ্র সরকারের ওই বাবার যে পেশা কবিগান, এইটা উনি আস্তে আস্তে, এবং ইতিমধ্যে ওই যে মামা বাড়ি মনোহর সরকার, যে রাঙা কর্তা বলা হতো, মানে খুব চেহারাটা খুব টকটকে লাল ছিল, এই জন্য তাকে সবাই রাঙা কর্তা বলত। ওই রাঙা কর্তার কাছেই, যেহেতু সে মামা, তার কাছেই কবিগানের পাঠ নিল। কিন্তু এর আগে কিন্তু ওনার অরিজিনাল যে কবিগানের গুরু, উনি তো আবার আধ্যাত্মিক দিকে দীক্ষা নেন নরসিংদীর হরি আচার্য, নরসিংদীর হরি আচার্যের কাছে উনি দীক্ষা নেন। এবং হরি আচার্যের 6 জন শিষ্য ছিল, তার মধ্যে উনি একজন। এই হরি আচার্য কিন্তু কবির গুরু, তার কাছ থেকেও কিন্তু উনি কবির পাঠ নেন। এবং এখান থেকে, এবং পরবর্তী সময় যখন অনেক বড় হয়ে যায়, তারপরে আস্তে আস্তে কবিগানের প্রসারও বাড়ে।
আর ইতিমধ্যে আর একটা ঘটনা ঘটেছিল যে ওই ওনার মামা বাড়িতে ওনার এক মামা কৃষ্ণপ্রসাদ, সে ওই কেন্দুয়ার বিলের মধ্যে, কেন্দুয়ার বিলটা আপনি দেখেছেন? খুলনা যাওয়ার সময় মাদ্রাসা ঘাট পার হলে ডান দিকে যে বিশাল বিল, এই বিলটার নামই কেন্দুয়ার বিল। এখন তো আপনি বুঝতে পারবেন না এই বিলটা কেমন। ওই বিলটা পুরা ফাঁকা, একেবারে ওখান থেকে বিল পাড়ি দিলে ও পাশে শিয়ালি গোয়াড়া, ওই শিয়ালি গোয়াড়া হয়ে ওদিক দিয়ে আলাইপুর হয়ে খুলনা যাওয়া যেত সোজা। আমরা ছোটবেলা ও পথে যাতায়াত করতাম। ওই কেন্দুয়ার বিলের মধ্যে 9 বিঘা জমি দেয় ওই কৃষ্ণপ্রসাদ সরকার, এবং কন্ডিশন ছিল যে তার ছেলেকে পড়াই আনতে হবে কলকাতা থেকে। মানে কৃষ্ণপ্রসাদ সরকারকে পড়াই আনতে হবে, কৃষ্ণপ্রসাদের বাবা। এই নামগুলো একটু আপনার এলোমেলো হয়ে যাবে, আমি নামগুলো পরে ঠিক করে দেবো। কৃষ্ণপ্রসাদ সরকার হচ্ছে মানে বড় জেঠার মামাতো ভাইয়ের ছেলে। সেই মামা ওই ওখানে 9 বিঘা জমি দেয়, বলে যে তোমার শর্ত হলো যে তোমার কলকাতা থেকে কৃষ্ণপ্রসাদকে পড়াই আনতে হবে। পড়াই আনছিল পরে, সেই জমিতে বাড়ি করে। সেই বাড়ি করতে যেহেতু বিলের মধ্যে তো অনেক দূর থেকে নৌকায় করে মাটি নিয়ে নিয়ে সেই ভিটাটা করে। এই ভিটার এখন তো আর আমাদের দখলে নাই, ওটা পরবর্তীকালে আমাদের ছেড়ে আসছে। এখানে বাড়ি করে সেই বাড়ি থেকে ওই সেই কবিগানের ওখানে বড় বড় নৌকা, কবি গান গাওয়ার জন্য অনেক বড় বড় নৌকা তৈরি করেছিল। ওই নৌকায় করে, তখন তো যাতায়াতের জন্য কোনো ভালো ব্যবস্থা ছিল না। এরপরে দেখলো যে অনেক কবি গানের লোকেরা আসে, কিন্তু এই বিলের মধ্যে আসতে পারে না। ভালো করে একটা কমিউনিকেশনের জায়গা দরকার, যে কারণে পরবর্তীকালে বাড়ি করে চুনখোলাতে। এই যে সাচের চুনখোলা, যে বাড়িটা এখনো আছে, কিন্তু উনি সব পরে এটাকে শতধর্মে দান করে দেন। দান করে দিয়ে ওর পাশেই বাড়ি করেছিলেন। সে বাড়িটা আছে, কিন্তু এখন ওগুলি বিক্রি টিক্রি হয়ে গেছে। ওই বাড়িতে অনাদিদা বাস করতেন। তাহলে এই চুনখোলাতে বাড়ি করলেন, তাহলে ওই বৈজাকির বাড়ি, আর ওদিকে কেন্দুয়ার বাড়ি, আর এই যে চুনখোলার বাড়ি। পরবর্তীকালে উনি বেশিরভাগ সময় এই কবিগানের জন্যই চুনখোলার বাড়িতেই থাকতেন। এই চুনখোলার বাড়িতে 18 নদীতে ঘাট করা ছিল, আবার বাড়ির মধ্যে পুকুর, পুকুরেও ঘাট করা পুকুর ছিল, পায়খানা ছিল। এগুলো আমরা কিছুকাল আগেও মানুষ দেখেছে। পরবর্তীকালে বিশেষ কারণবশত এটা উনি দমে দান করে দেন। এই হচ্ছে ওনার বাসস্থানের ইতিহাস বললাম আর কি। পরবর্তীকালে উনি বিয়ে করেন এই মোল্লাহাটের পাশেই গোলারগাতি গ্রাম, এটা মোল্লাহাট থেকে চুনখোলার দিকে আসার পথে একটা গ্রাম বাদে গোলারগাতি, এইখানে বিয়ে করেন। কিন্তু সেখানে ওনার কোন ছিল না, একমাত্র একটা মেয়ে, মেয়ের ডাক নাম ছিল খুকি, আর ভালো নাম ছিল অমিয়। ওই সেই মেয়ের ঘরে 2টা ছেলে ছিল, তারা অনেক বড় বড় অফিসার ছিল, এখন আর কেউ বেঁচে নাই। তারা সেই মানে অবিভক্ত বাংলায় চাকরি করতো। একজন বোধহয় ইন্ডিয়ান হাই কমিশনারও ছিল পরবর্তীকালে, আর একজন ছিল অল ইন্ডিয়া রেডিও সেন্টারের ডিরেক্টর ছিল, অনেক বড় পোস্টে চাকরি করতো। আমাদের সেই যে দাদা বাবু, তিনি মানে আমার ওই দিদি মারা যায় অল্প বয়সে, ওই 2 ছেলে রেখেই মারা যায়। পরে উনি আবার বিয়ে করেছিলেন, সেই পরিবারে আবার ছেলে মেয়ে আসে। এই হচ্ছে ওনার পরিবারের ইতিহাস, কবিগানের ইতিহাস। তো এরপরে ওনার কবিগান, ওনার ওই যে কবির গুরু তো মনোহর, আর ওনার অরিজিনাল কবির গুরু হচ্ছে ওই যে হরি আচার্য। তিনি ওনার ধর্ম দিক থেকে দীক্ষাদাতা। উনি ছিলেন অক্ষর ব্রহ্মের উপাসক। অনেকে মনে করে যারা যে মতে অবলম্বী, তারা তাকে ওই মতে নেয়। যেমন যারা বৈষ্ণব, তারা মনে করে উনি বৈষ্ণব ছিলেন। যারা মতুয়া, তারা মনে করে যে উনি মতুয়া ছিলেন। উনি যেতেন সব জায়গায়, ঠাকুর বাড়ি বা বৈষ্ণবদের সব, কিন্তু উনি অরিজিনালি ছিলেন হরি আচার্যের শিষ্য। এই হরি আচার্যের যে কজন শিষ্য ছিল, সব কজন ছিল অক্ষর ব্রহ্মের উপাসক। সেই দিক থেকে হরিচার্যই কিন্তু ওনাকে বললেন যে এই কবিগান বর্তমানে যে অবস্থায় আছে, এই কবিগানকে এই অবস্থা থেকে আমাদের ভদ্র সমাজের কবিগানে আনতে হবে। এটা উনি নিজেও যেমন চেষ্টা করলেন, আর রাজন সরকারকেও দায়িত্বটা দিলেন যে তুই এই কাজটা করতে পারবি, তোর যে শক্তি আছে তুই এটা করতে পারবি। তখন উনি চেষ্টা করে
প্রথমে চেষ্টা করে ওনার প্রথম জুটি ছিল নকুল দত্ত। নকুল দত্তের সাথে তিনি এইটা চেষ্টা করেন। তখন কিন্তু একটা সমস্যা ছিল, নকুল যেহেতু দত্ত কায়স্থ আর রাজেন্দ্র সরকার নমশূদ্র, এই যে কাস্ট সিস্টেমটা এটা খুব প্রকট আকারের ছিল। নকুল দত্ত সবসময় নিজেকে বড় ভাবত এবং প্রচারও করতো তার লোকজনেরা যে নকুল দত্ত অনেক বড়, এবং সেই ক্ষেত্রে তাকে নিয়ে কাজ করা খুব কষ্ট ছিল। এবং এর মধ্যে আপনি কিন্তু যদি কিছু রাজেন্দ্র সরকার কোনো জীবনী পান বা কলকাতা, তাহলে দেখবেন সেই সব জায়গায় নকুল দত্তকে অনেক বড় করার চেষ্টা করেছেন তারা, কিন্তু বাস্তবে উনি তারপরে দেখলেন যে নকুল দত্তকে নিয়ে এটা হবে না। বিভিন্ন জায়গায় উনি দৌড়াদৌড়ি করেছেন। এই জিনিসটা আপনি কিন্তু পাবেন, মানে খুব বিস্তারিত ভাবে লিখেছেন জসীমউদ্দিনের আমার জীবন কথা, এই বইটা আপনাকে সংগ্রহ করতে হবে। আমার জীবন কথা বইতে দেখবেন যে এই বিষয়, এই কবিগানকে উনি কোন ভাবে এই ভদ্র সমাজের কবিগানে উন্নীত করছেন, সেটা জসীমউদ্দিন ওনার সাথে ছিলেন। জসীমউদ্দিন নিজেও কখনো কখনো চেষ্টাটা করেছেন অনেকে সাথে নিয়ে। সেখানে প্রায় 10টা 20টার মতো, ওখান থেকে মানে এই অবদানটা সংগ্রহ করতে হবে। উনি বিভিন্ন প্রথমে চেষ্টা করলেন যে কলকাতার যারা ভদ্রলোক বা যারা রাজা মহারাজারা যারা আছে তাদের কাছে, সবাই তো তুচ্ছতা ছিল করতো যে এটা তো ভদ্র সমাজের গান না, তো বলে যে না এটাকে আমরা ভদ্র সমাজের গান আগে শোনেন আপনারা। তারপরে নকুল দত্তকে নিয়ে দুই এক পালা গাইছেন। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তখন ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গানের আয়োজন করা হয়। কিন্তু নকুল দত্তের সাথে একদিন গাওয়ার পরেও উনি দেখলেন যে তার সাথে হয়ে উঠতেছে না। তখন বিজয় সরকার কিন্তু মূলত প্রথমে বিজয় সরকারের বাড়ি ছিল এই ডুমদি গ্রাম, যেটা হচ্ছে যে এখান থেকে কালিয়া গেলে, কালিয়া থেকে সোজা নদীটা পার হয়ে তারপরে আবার যেতে হয় বেশ কত দূর। ডুমদি গ্রামের অনেক জমিদারের মতোই ওনারা চলাচল করতেন। ওনারও কবিগান শেখার খুব ইচ্ছা ছিল। উনিও প্রথমে মনোহর সরকারের কাছেই আসেন। মনোহর সরকারের কাছে আসলে উনি তো যেহেতু জমিদার পরিবারের ছেলে, ও সব কাজকর্ম করতে চাইতো না, যে কারণে ওই মনোহর সরকার ওনার রাঙাকর্তা বললো যে তোর দিয়ে কবিগান হবে না, তুই যা, চলে যা। বুঝতে পারলো যে আমার তো রাঙাকর্তা তাড়াই দিল। তখন ওই চুনখোলার, তখন অলরেডি চুনখোলা বাড়ি উনি কিনেছেন, বাড়িতে বাড়ি করার চেষ্টা করা হচ্ছে। এবং তখন বিজয় সরকার ওখানে এসে ওই বাড়িতে প্রথমে কোনো পরিচয় টরিচয় না দিয়ে ওই লোকজন কাজকর্ম করে, সেই লোকজনের সাথে কাজকর্ম করতে আর কি। পুকুর কাটা হচ্ছিল, এই পুকুরের মাটি পর্যন্ত ওই বিজয় সরকার কাটছে। হঠাৎ করে আমাদের মানে জ্যাঠামশাইয়ের একজন চোখ পড়লো যে এই ছেলেটা কোথা থেকে আসলো, এই ভদ্র ঘরের ছেলে ও এখানে এদের সাথে মাটি কাটতেছে। ডাক দিয়ে জিজ্ঞেস করলো যে, তখন ও বললো, বিজয় সরকার বললো যে আমি রাঙাকর্তার কাছে গিয়েছিলাম, রাঙাকর্তা আমাকে তাড়াই দিছে, আমি তো কবিগান শিখতে গেছিলাম, কেন তাড়াই দিছে আমি জানি না, তো সেজন্য আপনার কাছে আসছে। তারপরে বললো যে ঠিক আছে, রাঙাকর্তার কাছে যখন তুই গেছিলি, রাঙাকর্তা আমারও গুরু, তোরও তাহলে গুরু রাঙাকর্তাই হবে। এই জন্য কিন্তু সবাই মানে আনুষ্ঠানিক ভাবে বললে বিজয় সরকার গুরু বলবে মনোহর সরকারকে। অরিজিনালি কিন্তু মানে রাজেন্দ্র সরকারের কাছে থেকেই সে কিন্তু কবিগান শেখে। এরপর থেকে রাজেন্দ্র সরকারের কাছেই থাকবে। তারপরে ওই ততদিনে বিজয় সরকার কিন্তু কবি হয়ে গেছে। ও তখন বললো যে না, নকুল দত্তকে দিয়ে কাজ হবে না, নকুল দত্তের এমনি যেমন জ্ঞান বিদ্যা একটু কম, তদ্রুপ ভালো আকর্ষণীয় ভাবে সবাই কি করতে পারে না, বিজয় সরকার পারবে। কারণ বিজয় সরকারের গলাটা অত্যন্ত মিষ্টি মধুর। আপনি বিজয় সরকারের গান যদি কোনোদিন শুনে থাকেন, কিছু রেকর্ড আছে, মানে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন বিজয় সরকার বলতে চলে যে বাবা আমি তো অনেক গান টান গাইলাম, যদি একটু রেডিও টেলিভিশনে গান টান গাইতে পারতাম। তখন আমরা হল থেকে চেষ্টা করেছিলাম বাংলা একাডেমিতে, তখন বলে গেছি নামটা মনে পড়বে, বাংলা ওনার সাথে কথা বললাম যে এরকম কবি গানের একটা ব্যবস্থা করা যায় কিনা। এবং তারপরে শিল্পকলা একাডেমিতে তখন ওই যে মনসুর সাহেব ছিলেন নাট্যকলা বিভাগে, ওনার সাথে কথা বললাম এবং এই ব্যাপারে সাহায্য করেছিল আরো কয়েকজন, এদের নাম টামগুলো সব মনে আসে না, নাম থাকলে মনে থাকলে লিখে পেব আর কি।
তারপরে আমরা রামকৃষ্ণ মিশনে যোগাযোগ করলাম, তখন একবারে সবাই রাজি হলো যে ঠিক আছে তাহলে ওনাদের দিয়ে আমরা গাওয়াবো। তখন আমি ঢাকা থেকে বাড়ি চলে এসে বিজয় সরকারকে অনাদের সরকার নিয়ে যাই। ওইবারেই রেডিওতে ওনার 25টা গান রেকর্ড করে রেখেছিল এবং টেলিভিশনে গান রেকর্ড হয়েছিল, শিল্পকলা একাডেমিতে গান হয়েছিল, বাংলা একাডেমিতে হয়েছিল, আর বিশ্ব হয়েছিল। এরপরে ওনারাই প্রতি বছরই মোটামুটি ওনাদের ডাকতেন। এই মানে এটা হলো পরের কথা, আগে বলে ফেললাম। বিজয় সরকারের অতদিনে ওই যে ওনার কণ্ঠ খুব মিষ্ট, জ্যাঠামশাই মনে হলো মানে রাজ্য সরকারের যে ওকে যদি আনা হয় তাহলে ওর এই গানে মানুষ আকৃষ্ট হবে, আর ওর ভালো, মানে তত্ত্ব জানো ভালো। তখন বিজয় সরকারের নিয়ে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে গান গায়। তখন থেকেই কিন্তু ওই নকুল দত্তকে বাদ দিয়ে জুটি হয়ে যায় মানে রাজ্য সরকার আর বিজয় সরকার। এই জুটি কিন্তু দীর্ঘদিন চলে। তারপরে রাজ্য সরকার যখন মোটামুটি একটু বার্ধক্যদশা চলে আসা, গাইতে পারে না, তারপরে বিজয়ের সাথে নিশির জুটিটা হয়। নিশি সরকার চলে গেলে পরে আবার বিজয় সরকারের সাথে অনাদি সরকারের জুটি হয়। যে কারণে বলছিলাম যে ওই যে কবিগানকে মানে ওই মাঠের থেকে এই মানে ভদ্র সমাজের গানে করার জন্য ওই যে কাজটা করেছিলেন এটা রাজ্য সরকার করেছিলেন। এবং সেই জন্য এক কথায় আপনি বলতে পারেন যে তাকে কবি গানের যুগ স্রষ্টা বলা যেতে পারে। কবি গানের একটা যুগ পাল্টাই দিয়েছিলেন। আগে কবি গান হতো মাঠে, সেখানে খুব অশ্লীল বিষয়ে আলোচনা হতো। পরবর্তীকালে কবি গানটা হয় খুব ধর্মীয় বিষয়ের আলোচনা, এবং পরে কিছু বৈজ্ঞানিক বা অন্যান্য বিষয় চলে আসে, কিন্তু ওই অশ্লীল বিষয়গুলো আর থাকে না। এখন ম্যাক্সিমামই ধর্মীয় এবং মানে যেটা সায়েন্টিফিক যে বিষয়গুলো বা সাহিত্য বিষয়গুলো থাকে। এইটা কিন্তু রাজ্য সরকার তৈরি করেছিলেন এবং তার পরবর্তীতে যারা তাদের সবাইকে বলে দিয়েছিলেন যে এখন থেকে কবি গান এটা হবে। এইভাবে মোটামুটি কবি গানটাও পরিচালনা করলেন অনেক দীর্ঘদিন, মানে সেই জীবন পর্যন্ত কবি গানই ওনার গাইতেন। একেবারেই আমি সেজন্য শব্দটা বলেছি যুগ স্রষ্টা বলা যায়। আমি এটা ওই বিজয় সরকারের ইসের জন্য উনি যখন 21 পদক পেলেন, ওনার ছেলে কাজল একটা আর্টিকেল লিখতে বলেছিলেন, লিখেও দিয়েছিলাম। সেখানে লিখেছিলেন যে ওনাকে কবি গানের যুগ স্রষ্টা বলা যায়, বা আধুনিক ধারার যে কবি এর একেবারে পুরোপুরি জনক বললে একটু মানে ভুল হবে, কারণ এটা অনেকে চেষ্টা করেছিল। ওই যে ওনার গুরু মনোহর সরকার, ওনার গুরু হরিয়াচার্য, এরা ওনাকে প্রবর্তিত করেছিল এই কাজে, তারাও চেষ্টা করেছিল, কারণ এরা সম্মিলিতভাবে এই কাজটা করেছিল। কিন্তু সবচেয়ে বেশি যে কাজটা করেছিল সেটা হচ্ছে রাজ্য সরকার, কারণ রাজ্য সরকারের যে আধ্যাত্মিক ক্ষমতা ছিল, এই আধ্যাত্মিক ক্ষমতা ব্যবহার করা লাগছিল এই কাজে। এই জন্যই বলছি কথাটা, আপনারা কেউ আধ্যাত্মিক ক্ষমতাটা ব্যবহার করেনি। এই আধ্যাত্মিক ক্ষমতার পরিচয়টা আপনি পাবেন আস্তে আস্তে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন এই নকুল দত্তের সাথে গান হচ্ছিল কুদির বটতলায়। ওইখানে উনি বলছিলেন যে এইখানে যে কালী পুজোর সময় পাঠা বলি দেওয়া হয়, এই যদি পাঠা বলি দেওয়া হয় আমি কিন্তু এখানে আর গান গাবো না। যে জায়গায় পাঠা বলি দেওয়া হবে আমি এখানে গান গাবো না, কারণ মানে কালীর মায়ের সামনে একটা জীব হত্যা করা হবে, এটা আমি, উনি তো নিরামিষ শিষ্যা ছিলেন, কোনোদিন মাছ মাংস খাইতেন না, তাই জীব হত্যা হবে, আমি সেখানে কবি গান গাবো না। সবাই বললো যে না, ওনাকে দিয়ে গান না গাওয়ালে তো হয় না। সবাই মানে ব্রাহ্মণ তো সমাজ বললো যে ঠিক আছে, ওনাকে বলো যে ঠিক আছে আমরা বলি দিব না, এই জন্য ওরা বায়না করো। আর উনি তো কবির আসলে থাকবে, আমরা গোপনে বলি দিয়ে দিব, জানতেও পারবে না। তখন ওনাকে কবি গানে আসলে উঠাই দেওয়া হলো, ওদের দ্বারা বলির প্রস্তুতি নিল। সেই বলির যে পাঠা সেইটা ওই খাদ্যে মানে কলিটার থেকে ছুটে একেবারে মানে মানুষের মধ্যে দেওয়া যাইয়া একেবারে রাজ্য সরকারের কলির মধ্যে যাইয়া পড়ছে। সবাই তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার। তখন রাজ্য সরকার মানে বস্ত্রী ভাষায় ওই ব্রাহ্মণ সমাজকে গালাগাল করতেছিল যে তোমাদের ব্রাহ্মণ বলতে লজ্জা করে, আমাকে তোমরা বললে যে এখানে বই হবে না, এই পাঠা কোথা থেকে আসলো। তখন ব্রাহ্মণরা তো খুব বুঝতে পারলো যে এ তো সাধারণ লোক না। তখন তারপর থেকে সেটা এই যে আধ্যাত্মিক ক্ষমতাগুলো, আরেকবার আধ্যাত্মিক ক্ষমতা বলি সেটাও যে এই কুদির বটতলাতে অনেক ঘটনাই ওনার ঘটছে। একবার ওখানে বলতেছিল যে কালীর পূজার করা, উনিয়া যে কালী বলি দেবো না, তো আমরা কিভাবে পূজা করবো, এইসব বলতে বলতে উনি বলতেছিলেন যে তোমার কালীর চরিত্র জানো, চেহারা জানো। 84 রকমের কালীর বর্ণনা দিয়েছিলেন উনি নিজের মুখে, এর তো কোনো শাস্ত্রের কোথাও নাই। এইভাবে কিন্তু উনি কবি গানকে, এরপরে আরো একবার নকুল দত্তর সাথে গান হয়,
তখন উনি হঠাৎ করে বলে ফেলছিলেন যে গীতার এই শ্লোকে এই আছে। তখন সবাই বলছিল না গীতায় তো এই শ্লোকে এই নাই। উনি বলছেন আমি যখন বলছি তখন আছে, হলো গীতা। গীতা খুলে দেখে যে উনি যেটা বলেছেন ঠিক সেটাই আছে। গান শেষ হয়ে যাবার পরে আবার সবাই খুলে দেখে যে আগে যেটা আমরা বলছি সেটাই আছে। এই ক্ষমতাগুলো উনি ব্যবহার করেছিলেন এই কবিগানের ক্ষেত্রে। তাই কলকাতায় উনি এই জিনিস ব্যবহার করেছিলেন, এই অলৌকিক ব্যাপার। রবীন্দ্রনাথেরও ওনার কবিগানে আসার কথা ছিল, কিন্তু উনি আসতে পারেননি। পরবর্তীকালে উনি কবিগান শুনেছিলেন এবং প্রশংসাও করেছিলেন। এইটা হচ্ছে ওনার কবিগানের যে মানে ওনার যে উদ্দেশ্য কবিগান দিয়া, সেটা উনি সফল করলেন। এবং পরবর্তীকালে তো আর ওই লাল কবি বলতে যেটা, সেটা ওনার বাবার আমল থেকে শেষ হয়ে যায়। পরবর্তীকালে আর কেউই এখন গায় না আর কি। এটা হচ্ছে ওনার যেটা বললাম যে বাসস্থান এবং ওনার পারিবারিক আর ওনাদের ভাইদের কথা, যেটা বাড়ি যেটা বললাম, এটা এই পর্যন্ত আসলো আর কি। ওনার যেটা মানে আধ্যাত্মিক জীবনে যেটা হরিয়াচার্যের শিষ্য ছিলেন। এই হরিয়াচার্য শিষ্য যারা ছিল সবাই মোটামুটি অক্ষর ব্রহ্মের উপাসক ছিলেন। অক্ষর ব্রহ্ম বলতে আপনার যদি নিশ্চয়ই ধারণা কিছু আছে যে বাংলায় যদি আপনি গীতা বা অন্য দেখেন, সেখানে দেখবেন উপরে একটা ওং লেখা থাকে। এই ওং শব্দটা দিয়েই ওই ব্রহ্ময় প্রকাশ করে। এই ওং শব্দটাকে ব্যাখ্যা যদি আপনি করেন, তাহলে অকার আকার উকার, কেউ কেউ আবার এটাকে দীর্ঘ উকার এবং অনুস্বার এই পর্যন্ত আনে। তাহলে 5টা বর্ণ হয় না, অ আ উ। সৃষ্টিকর্তা, পালন কর্তা, আকারে সৃষ্টিকর্তা, উকারে প্রলয়কর্তা, আর দীর্ঘ করে রক্ষাকর্তা, আর অনুস্বার দিলে বোঝা যায় গুণাতীত, মানে সমস্ত গুণের অতীত যিনি। এই অক্ষর দিয়ে প্রকাশ করে, অর্থাৎ সৃষ্টি স্থিতি লয়। এটা 3টা দেবতা না, কিন্তু হিন্দুজমে পরবর্তীকালে 3টা দেবতা ঢুকে গেছে। মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, আবার শিব হলো লয়কর্তা। কিন্তু এইটা না, ওইটা হচ্ছে ব্রহ্ম একমাত্র যিনি, অনলি ওয়ান। তারই এই শক্তি, তারই 3টা গুণ, সৃষ্টি পালন প্রলয়। তিনি কিন্তু একাই। কিন্তু পরবর্তীকালে হিন্দুইজমে এটা অন্যভাবে ডাইভার্ট হয়ে গেছে। কিন্তু ওই ওম যেটা, ওর মধ্যে আর কোন দেবতাদের আসন নাই। এই অক্ষর ব্রহ্মের উপাসক ছিলেন উনি, এবং ওই 6 জন সবাই সকলেই ছিলেন। তো উনি পরবর্তীকালে যাদেরকে দীক্ষা দিতেন, দীক্ষা যাদেরকে দেন তাদেরকেও মানে তাদের অবস্থা অনুসারে দীক্ষা দিতে হয়। কেমন শিষ্য, কেমন শিষ্যকে না বুঝে তো দীক্ষা দেওয়া যায় না। সবাইকে কিন্তু সব নাম দেওয়া যায় না। এটা উনি যে নামে মানে উনি দীক্ষা পেয়েছিলেন, সেই নাম যে সবাইকে দিয়েছিলেন তা কিন্তু না। শিষ্যের অবস্থা ভেদে দীক্ষা দিতেন। তো এরকম অনেক শিষ্য ছিল অনেক জায়গায়, এবং অনেক আশ্রম উনি করেছিলেন। সেই জায়গায় ধর্মকর্মটা হইতো, অভিযান হইতো। সেই সময়কার সেই সময় তো ওনার কবি যারা ছিল তাদের সাথে তো ওনার সবসময়ই ছিলই। উনি তো কবির জগৎটা নিয়েই থাকতেন। আর এই বলতে সাধু পুরুষ বলতে সে সময় তো এই যে মতুয়া সম্প্রদায় যেটা এই বঙ্গে, এই মতুয়া সম্প্রদায়ের যারা ছিল, যে রায় ঠাকুর, তারপর এমনি তো ওনার এই যে মামাবাড়ি যেটা হরিবল সরকার, মনোজ সরকারেরা, তারপরে আরো যে সমস্ত ওই মতুয়াদের মধ্যে সেই সময় যারা ছিল, তাদের প্রত্যেকের সাথে তো ওনারই ছিল। ওরাকান্দিতে তখন ছিল মানে সংসদ, মানে এই যে যাদের কথা বলতেছি প্রত্যেকের সাথে ওনার গভীর সখ্যতা ছিল। আরো শুধু গণেশ পাগল না, আরো অনেকের, এই যে আমাদের অঞ্চলের গোসাই বলতে যাদের আমরা সেই সময় চিনতাম ওনার আমলে, আমাদের ওই এলাকা দিয়ে, আমাদের এলাকা তো মোল্লাট এলাকা, ওখানে মৃত্যুঞ্জয় গোসাই ছিল, আবার কাতলিতে ছিল মাঝিগত্তা বলে একজন, এরকম মহাপুরুষ আর কি, জীবনমুক্ত মহাপুরুষ বলার। এদের সাথে তো ওনার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। সেসব ঘনিষ্ঠতা তো আমরা বুঝবো না। মহাপুরুষদের সাথে মহাপুরুষদের সম্পর্ক যেমন হয় আর কি, তারা তো একটা অন্য লেভেলের মানুষ, আমাদের লেভেলের মানুষ না।
দেবের সাথে সম্পর্ক দিয়ে কথা বলার বললে মনে হবে জানি কি একটা, সবার সাথেই। তারা তো একটা অন্য শ্রেণীর লোক, তাই না? মহাপুরুষদের কাছে কিন্তু কোনো দল মত নাই। আমাদের মধ্যে মতুয়া, বৈষ্ণব, অমুক সমুক ভাগ আছে, ওনাদের মধ্যে কোনো ভাগ নাই। কিন্তু ওই সময় যারাই ছিল তাদের সবার সাথেই ওনার ঘনিষ্ঠতা ছিল, চরম ঘনিষ্ঠতা। সেই ঘনিষ্ঠতা না জানা। যেমন একবার আমি ঠাকুর বাড়ি গিয়েছিলাম, ওরাকান্দি ঠাকুর বাড়ি, ওনার সাথে তখন ছোট, খুব ছোট। তখন ঠাকুররা তো কোন স্টেজে থাকে, তাদের ওই গদির, আপনি আছে ওই গদির মধ্যে বসে থাকে, আর সমস্ত ভক্তরা প্রণাম করতে থাকে। জ্যাঠামশাই যখন ঢুকছে তখন তাকে দেখার সাথে সাথে অমিতাভ ঠাকুর, অমিতাভ ছিলেন, আমার মনে আছে সেই ঠাকুরের চেহারাটাও। তার জন্য একটা আলাদা মন্দির কিন্তু আছে, দেখলাম নতুন। এবার আমি গিয়েছিলাম, আমি খুব একটা যাইনি ওখানে, আর বাড়ির সময় টময় যাই না, মাঝে মধ্যে একটু। এইবার মানে বাড়ি গেলাম এই পথ দিয়ে যাওয়ার কারণে। সে অমিতাভ ঠাকুর দেখলাম যে উনি দরজায় ঢোকার সাথে সাথে ওইখান থেকে উনি মানে আসন ছেড়ে দিয়ে চলে আসছে, আসন ছেড়ে দিয়ে চলে একেবারে। ওই রকম প্রণাম আমি করতে দেখিনি কেউ, সাষ্টাঙ্গে প্রণাম যেটাকে বলে আর কি, একেবারে মাটিতে। এটা তো মহাপুরুষ। এই যে অমিতাভ ঠাকুরের কথা বলতে, ওইভাবে, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এমনি ভাবে ওই যে বললাম না রাই ঠাকুরের কথা, এই যে এই তো পাচুড়িয়া, যে তারপরে ওনার আর একটা ইয়ে ছিল, সেন্টার ছিল ওই যে ওইদিকে বাঁশুড়িয়াতে যেতেন। পাচুড়িয়া ওনার সাথে আমি বেশ কয়েকবার গেছি। রায়টুকু তখন বেঁচে আছে, আমি রায়টুকুরকে দেখেছি। সেই জন্য বলছে যে এই যে কেবলমাত্র শুধু একজনের বললে হবে না, বললে সবার কথা বলতে হবে, যে তৎকালীন যারাই ছিল। আর ওনারও তো এরকমের আধ্যাত্মিক ক্ষমতা ছিল যে তারা তো একটা ভিন্ন লেভেলের লোক, তাদের সাথে তাদের সম্পর্কটা কেমন সেটা আমাদের ভাষা প্রকাশ পাবে না। সেটা মানে মানবিক এমন কোনো ভাষা নাই যে সেই সম্পর্ক বোঝানো যাবে। এই যে গণেশ কবলের কথা বলতেছি, শিখ সমাজ ওই সত্য ধর্মের মহাত্মা, আমাদের বাড়ির কাছে সত্য ধর্মের দান হয়ে গেল, তখন ওখানে কিন্তু মহাত্মা নিবারণ থাকতেন। এই নিবারণের সাথে জ্যাঠামশাইয়ের যে ঘনিষ্ঠতা, সে অসম্ভব ঘনিষ্ঠতা। মানুষ একজন আসলে তারে ওনার কাছে পাঠাই দিতেন, নিবারণের কাছে, যে নিবারণ নবুর কাছে যাও, আশ্রমে উনি আসেন, এরকম। তারপরে এই যে গণেশ বাবুর কথা বলি, গণেশ বাবুর কথা, এই যে মহাত্মা নিবারণের কথা উঠলো যখন, এই মহাত্মা নিবারণের সাথে গণেশ বাবুর সম্পর্ক ছিল কেমন, ওই কাকা বলতো। একদিন ওই গণেশ বাবু আসে, গণেশ বাবু তো ল্যাংটা হয়ে থাকতো, তো ওই আইসিআই ঘাটে, মানে পুকুরের ঘাটে, আপনি বড় মনে যান নাই, সে ঘাটটা আমি দেখেছি, ওই ঘাটে গণেশ বাবু বসে আছে। তারপরে একজন এসে খবর দিচ্ছে যে গণেশ আসছে, আপনার সাথে দেখা করতে সাহস পাচ্ছে না। এখনকার সাহস পাবে কি, এবার এখন কাপড় দিয়ে, কাপড় ছাড়া আমার সাথে আসতে পারবে না। কাপড় দিয়েছে, কাপড় পরে অনেকে যাই প্রণাম করছে। তারপরে বলতেছে, তাই তুই ল্যাংটা হয়ে থাকিস কেন, আমার সামনে তো ল্যাংটা হয়ে আসতে পারলি না, সবসময় ল্যাংটা হয়ে থাকিস। কিন্তু মানুষ বাড়ি বিরক্তি করে, সেই জন্য ল্যাংটা হয়ে থাকি, গালাগালি করি। মানুষের সাথে গালাগালি না করলে মানুষের তো ছাড়ে না। বলতেছিল যে বিভূতি একটু কম দেখাইও, তাইলে মানুষের বেশি করবে না, জ্বালাতন করবে না। এই জিনিসগুলো কি আমরা বুঝবো? এই যে বললো বিভূতি একটু কম দেখাইও, মাতা নিবারণ তো অসাধারণ বিভূতি সম্পন্ন লোক, আমার বড় যেটা অসাধারণ বিভূতি সম্পন্ন, সে একজন আরেকজনের বলতেছে বিভূতি একটু কম দেখাইও, সে তাহলে মানুষ অত জ্বালাতন করবে না। প্রত্যেকে নিয়ে শোনা যায় যে গণেশ বাবু আর বিভূতি কম দেখাতো। বিভূতি মানে এই যে আধ্যাত্মিক ক্ষমতা, যেটা আর কি, একজনটা একটু বললো ভালো হয়ে গেল, এইগুলো করলেই তো মানুষের বেড়ে। তোমার দ্বারা আসে যদি একজন লোকের রোগ ভালো হয়ে যায়, একজনের চাকরি হয়, একজনের টাকা পয়সা পায়, তাহলে আসবে না কেন? যদি এইগুলো একটু কম দেখাবা, এই কারণে ওটা দেখাতো না। আমার বড় যেটাও তো, এই যে আমরা তো জানতামই না, আমার বড় যেটা এত বড় মহাপুরুষ, বাইরের লোকেরা যারা পরিচয় পেয়েছে, আমাদের সংসারে তো সে সমস্ত বিষয়ে আমরা কেউ জানতাম না, আর আমাদের এগুলো জানার দরকার ছিল না। এই যে আমার বাবা তুমি তো ওই পর্যায়ের লোক ছিল,
সেটা বাইরে প্রকাশিত ছিল, আমাদের ঘরের মধ্যে কেউ কোনো কিছু জানতো না। আর মুখের কথা যে কত কিছু হয়ে যায়, আমাদের ওই যে বললাম না বড় জ্যাঠা যে কটা ভাই, সব কটা ভাইয়ের মধ্যে অনেক শক্তি ছিল। কেবলমাত্র গণেশ পাগল না, উল্লেখ করলে আপনার ওই সময় যারা ছিল সবার কথা উল্লেখ করতে হবে। আমি তো সেই সময় জায়গায় একটু আধটু আমার যাওয়ার সুযোগ হয়েছে। ওই মতুয়ারা, এর মধ্যে আবার এই কিছু কিছু বৈষ্ণবরাও ছিল, তাদের সাথেও যারাই বললাম না একটু উচ্চ স্তরের লোক যারা, তাদের কিন্তু কোনো ভেদ থাকে না। আমরাই নিচু স্তরের লোকেরাই ভেদ করি। সমস্ত ধর্মের একটু উচ্চ স্তরে যারা চলে যায় তাদের মধ্যে কিন্তু জাতিভেদ নেই। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভেদ কিন্তু তাদের মধ্যে নেই। যারা আদৌ ধর্ম মানে তেমন করে না, ধর্মের নামে খালি চলে, এদের মধ্যে হলো জাতিভেদ নিয়ে মারামারি কাটাকাটি সব। এখন এই ব্যাপারটা কি, এটা তো যেহেতু এই একটা আত্মা তো কত আগে থেকে সাধন ভোজন শুরু করে সেটা তো জানা যায় না। তার যে সবকিছু এই জীবনে সে করেছে তা তো না, কত জন্মান্তরও কেটেছে এই সাধন ভোজন করতে করতে। সাধন ভোজন বলতে আপনি সহজ কথাই বুঝতেন, আপনি 70 বই পড়েছেন, সবাই গুণের চর্চা করে, গুণ সাধনা এটাই তো যে কোনো ভাবে করুক না কেন সবাই ওই করে, সদ্গুণের চর্চা করে আর পরমেশ্বরের গুণগান করে, তার স্মরণ নেয় সব সময়। কারণ সেই তো শক্তিদাতা হোক গুণদাতা হোক সেই তো একমাত্র, আর তো কেউ না। উনিও তো সেই একজনকেই স্মরণ করতেন। উনি কিন্তু এই যে বিভিন্ন দেবদেবীর কথা আমরা যেটা এই এত মানতেন, দেবদেবীরা আমাদের ভক্তি শ্রদ্ধার পাত্র, নবী রাসূলদের কথা আমরা বলতেন, এরা সবাই আমাদের ভক্তি শ্রদ্ধার পাত্র। কিন্তু উপাস্য ওই একজনই, সে একজনের উপাসনা করতেন, যা কিছু লাভ করা তার কাছ থেকেই, আর সবসময় ভালো হয়ে চলতেন, মিথ্যা কথা বলতেন না কোনো দিন, না মানে ভুল ক্রমে কোনোদিন মিথ্যা বলতেন, মিথ্যা আচরণ করতেন না। আর যে কথা যারা দিতেন সেই কথা পালন করবার জন্য প্রাণপণ চেষ্টা, সত্য রক্ষা যেটাকে বলে। এই সত্য রক্ষা করলেও আমার একদিন বলতেছিলেন যে এই সত্য রক্ষা করলেও মানুষের ক্ষমতা হয়ে যায় অনেক। এমনি আমাদের সাধারণভাবে কথা আছে, সব জায়গায় কথা আছে এটা, যে কেউ যদি 12 বছর সত্য আচরণ করে চলে, মানে সবসময় সত্য কথা বলে, সত্য আচরণ করে, 12 বছর পরে সে মুখ দিয়ে যে কথাটাই বলবে সেই কথাটাই সত্য পরিণত হবে। এই ক্ষমতাগুলো কিন্তু ওই গুণের ক্ষমতা। সাধন ভোজন বলতে কিন্তু ওইটাই বোঝা যায়। হ্যাঁ, গুণের সাধনা, গুণ চর্চা করা, মানে গুণময়ের গুণকীর্তন করা, তার কাছে প্রার্থনাদি করা যে আমাকে দোষ পাশ থেকে মুক্ত করো, আমাকে গুণ দাও, ভালো জাতের, এইটা নিজে চেষ্টা করা। এটাও আমার মনে হয় একটা আধ্যাত্মিক শক্তির ফল। এমনি লেখাপড়া করতেন তো প্রচুর লেখাপড়া করতেন, সারাদিন অনেক বই একটা থাকতোই। আর তারপরে বোধহয় আধ্যাত্মিক ক্ষমতা কিছু ছিল, কারণ আমাকে একজন একটা ঘটনা বললো, সেই ঘটনাটা বলি, সেই ঘটনা ওদের কোথাও লেখা নাই। ছেলে একটা গ্রামে বেড়াতে গেছে, ওই ছেলেটার কাছে আমি পরে জিজ্ঞেস করলাম কোন গ্রামে গেছিল, কার সাথে কথা বলছিল। তখন ওখানে গিয়ে বললা পরে জিজ্ঞেস করছে আমার বাড়ি কোথায়, বলছে বাড়ি চুনখোলা। তো বলছে চুনখোলায় রাজেন সরকারের নাম শুনছো? হ্যাঁ, রাজেন সরকার তো আমাদের গ্রামের। রাজেন সরকার একটা ঘটনা বলি শুনো। রাজেন সরকার তখন বুড়ো হয়ে গেছে, তখন তেমন কবি গান টান গায় না। ওনার ওইখানে আর একজন একেবারে যুবক, সে ওনার শিষ্য না, অন্য কারো শিষ্য, সে ওইখানে কবি গান গাইতে আসছে। দুজনের সাথে কারো আগে তো ওইরকম ছিল না, আগে কিন্তু আলাদা আলাদা করে বায়না করে আনতো। এবং এখন যেমন জোট বাঁধিয়ে যায়, তখন জোট বাঁধা ছিল না, মানে অন্য পক্ষেও লোকেরা জানতোই না যে ওই পক্ষে কোন কবি আসবে। রাজ্য সরকার আসছে, আর ওদিকে আর এক কবি, সে তো খুব যুবক, ইয়ং, দেখতে সুন্দর, সে আসছে। তার নামটা আমি জানতে পারি নাই, যদি ওরে দিয়ে নামটা জানাতে পারি দেখি। তো বুড়ো গেছে,
যুবক, ওর সাথে পারবে না, মানে খুঁটিনাটি বলা বলি করতেছে। এটা একসময় ওনার কানে গেছে যে ওরা এরকম বলা বলতে পারছে যে বুড়ো লোক আর ও তো যুবক, ওর সাথে কি পারি উঠবে না পাশালি বলিয়া, কারণ পাশালি তো খুব দ্রুত বলে, পারি উঠবে না কি না। তখন উনি বলছে যে শোনো, তোমাদের ওই যে কবি আসছে ও কোন পাশ দিয়ে নেবে বলো? এই ক থেকে খিও পর্যন্ত তো 50টা অক্ষর, আমি 25 যাব না, এই 25টার মধ্যে আমার সব কথা থাকবে, ও বাকি 25টা নিয়ে কথা বলবে, যাই জিজ্ঞেস করে আসো পারবে কিনা, তাহলে ওর সাথে আমি কবি গান গাবো। তখন একজন গিয়ে বলছে এই কোন ধরনের কথা, 25টা দিয়েও উনি কথা বলবে আর 25টা দিয়েও কথা বলবে। তখন একজন গিয়ে ওই কবির বলছে যে উনি তো এই কথা বলে, কোন নাম কি, কোন রাজ্য সরকার, ওরে সর্বনাশ, আরে কি করেছিস তুই, আইসি পায়ে পড়িছে যে এর দ্বারা সম্ভব, আমার দ্বারা সম্ভব না। এটা এটা তো মানে সাধারণ ক্ষমতায় হয় না। বললাম মানে যে কবিকে এই উচ্চ অঙ্গে পৌঁছানোর জন্য যে ক্ষমতাটুকু দরকার ছিল, যতটুকু ব্যবহার করা প্রয়োজন ছিল, এইটা উনি ব্যবহার করেছিলেন বলেই ওই জায়গায়, ওই জন্যই বলি, আর কারো নাম আমি কিন্তু বলবো না এখানে, সবাই তাকে মানে এই কাজ উদ্বুদ্ধ করেছে, তার গুরু কিন্তু উদ্বুদ্ধ করেছে, কিন্তু তার গুরু কিন্তু এই রকমের ক্ষমতা দেখায় নাই কোনো জায়গায়। সে কিন্তু অসীম ক্ষমতাশালী লোক, সরকার সেও কিন্তু অনেক ক্ষমতাশালী লোক, এদেরও আধ্যাত্মিক ক্ষমতা আছে, কিন্তু আধ্যাত্মিক ক্ষমতা প্রয়োগ করছে কেবল রাজনীতি সরকার। এই জন্যই তাকে বলি যে তাকে কথাই বলতে পারবো, বলা যেতে পারে তাকে, অন্য সবাই তাকে সাহায্য করতে, কিন্তু সে যে উদ্যোগ নিয়েছিল, সে যে ক্ষমতা ব্যবহার করেছিল, এমনকি তার আধ্যাত্মিক ক্ষমতা পর্যন্ত সেইখানে প্রয়োগ করেছিল। আধ্যাত্মিক ক্ষমতা এই সমস্ত কথায় প্রয়োগ করলে তারাই বলে যে ক্ষমতা নষ্ট হয়, সেজন্য তাও কিন্তু কবি গানের জন্য সে করেছিল, যে কারণে আজকে কবি গান এই পর্যায়ে চলে আসছে। এখন মানুষের ঘরের আঙ্গিনায় কবি গান হয়, মাঠে হয় না। ও করার জন্য যা কিছু প্রয়োজন সব সে করেছিল। লেখাটাকে একটু অন্য মার্গের, অত্যন্ত উচ্চ মার্গের। বর্তমান যারা কবি লেখে মানে কবির গান টান যারা লেখে, তার সে ওনারটা অনেক উচ্চ মার্গের। সবাই বলে, কবিরাই সবাই বলে যে ওনার লেখার কাছে আমাদের লেখা কিছু, আমাদের লেখা তো সাধারণ হাটে মাঠে ঘাটের, ওনারটা হাটে মাঠে ঘাটের জিনিস না।